আচ্ছা, আমরা হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট দেখেছিলাম। এবার আমরা প্রোগ্রামিং ইন সি এর মধ্যে ঢুকলাম আর কি। হ্যাঁ, তো প্রোগ্রামিং ইন সি যার বেসিক কিছু জিনিস, এগুলো আসলে রিটেনের জন্য না বললেও হয়, বাট হচ্ছে এমসিকিউর জন্য পড়তে হবে, এই জন্য আমরা একটু নিয়ে আসলাম যে প্রোগ্রামিং সিটা। সি তৈরি করে হচ্ছে ডেনিস রিসি নামে ভদ্রলোক। ওহো। হ্যাঁ মেজ ভাই। ভাই, তিনটা না, তিনটাই আছে ভাই। শুনেন, নতুন মিটারে অনলাইন টোকন যায় না ভাই। এবং আমি হচ্ছে টোকন, এখনকার সার্ভারের টোকন জেনারেটের সঙ্গে অটোমেটিক আমরা অনলাইনে দিয়ে দিই। অনলাইনে আমি দেবো বা দেবো না এরকম বিষয় না, বুঝছেন? মানে অটোমেটিক অনলাইনে যায়, যদি না যায় তাহলে টোকন ছাপতে হয়। হ্যাঁ, প্রথম 20টা দিয়ে ওকে, তারপরে 20টা দিয়ে ওকে, তারপরে 20টা দিয়ে ওকে। আমি তো অনলাইনে এখান থেকে দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না, এখনো এখনো লোডিং। না না না, মিটারে চাপা লাগে ভাই, নতুন মিটারের সিরিজের ক্ষেত্রে চাপা লাগে। আর আমরা যে কোনো টোকেন জেনারেট করলে অটোমেটিক সে, আমরা সেন্ড অটোমেটিক হয়ে যায়। সাকসেস হলে তো হয়েছে, না হলে টোকেন থাকতে হয়। কোনটা না, এখন এখন তো আছে, এখন তো সাকসেস হয় নাই ভাই। এটা মিটারে দেখতে, মিটারে তো যদি আপনার ডাবল 0 7 যদি 7 আসে তাহলে সাকসেস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই টোকেনটা দেন, সাইবার সাপোর্ট দেন, দিলে ওনার চাপ লাগবে 20টা করে দিয়ে ওকে, আর 20টা করে দিয়ে ওকে। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন সবাই? তো বিষয়টা হয়েছে কি, এই যে এখন পূজার সময় তো আমাদের হচ্ছে স্মার্ট প্রিপেইড মিটার হওয়ার কারণে পূজার সময় কিছু মিটার বন্ধ হয়ে যায়। তো যে আমার কাছে আপনার হচ্ছে অফিসিয়াল একটা ল্যাপটপ মডেম থাকে, রিমোটলি আর কি কিছু কাজ করে দিতে হয়। এই একটা প্রবলেম হয়েছে, একটা পূজা মণ্ডপের থেকে আর কি ফোন দিছে। মানে এগুলো জাতীয় ইস্যুগুলোর ক্ষেত্রে আসলে ইনস্ট্যান্ট সাপোর্ট না দিলেও হয় না, এই জন্য একটু ইন্টারাপ্ট হলো আর কি, সরি এই জন্য। তো যাই হোক, ডেনিস রিসি নামে ভদ্রলোক প্রোগ্রামিং সিটা তৈরি করেছেন। এবং কেন তৈরি করেছেন? প্রোগ্রামিং সিটা তৈরি করেছেন হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেমটা বানানোর জন্য। মানে ওনার টার্গেট ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম বানাবে উনি, বাট অপারেটিং সিস্টেম বানাতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার, এই জন্য তিনি রিসার্চ করে প্রোগ্রামিং সিটা ডেভেলপ করেছেন। এবং এটা হচ্ছে 70-এর দশকে বেল ল্যাবরেটরিতে, ঠিক আছে? আচ্ছা, এবং এটা যখন তৈরি হয় তারপর থেকে খুব কম সময়ের মধ্যে বহুল ব্যবহৃত এবং হচ্ছে জনপ্রিয়তা পেয়ে যায়। এখন দেখেন এখানে লেখা আছে যে সি হ্যাজ বিন রিটেন ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন এমসিকিউ এর জন্য। হ্যাঁ, সি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে এটাকে আবার কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে? এটাকে লেখা হয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। মানে কি একটা আজব কাণ্ড না? তাহলে এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো এমসিকিউ পেতে পারি, ঠিক আছে? আর সির প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো আমরা থিওরিক্যাল জিনিস, সেগুলো আসলে আপনারা দেখে নেবেন। তারপর সি তৈরি করা হয়েছে এরকম কিছু প্রোগ্রামের তালিকা লেখা, অর্থাৎ সি দেখে কি তৈরি করা হয়েছে, যেহেতু ইউনিক্স, উইন্ডোজ, ডস করা হয়েছে, এগুলো ঠিক আছে, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম বলা হয়েছে। ল্যাঙ্গুয়েজ কম্পাইলারও বানানো হয়েছে আসলে প্রোগ্রামিং সি দিয়ে। তো এগুলো থিওরি, এগুলো একটু দেখে নেবেন এই কোশ্চেনগুলো। এগুলো আসলে এই যে নিবন্ধন আর পিএসসি রিটেনের জন্য আসলে এই কোশ্চেনগুলো নিয়ে আসতে হয়েছে আমাকে আর কি। হ্যাঁ, বুয়েটের জন্য যদি কোর্সটা হতো তাহলে এগুলো নিয়ে আসতাম না। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রোগ্রামিং সি যে হচ্ছে কোডগুলো লিখি, এই এগুলোকে আমরা কম্পাইলার বলি। অর্থাৎ আমরা প্রোগ্রামটা করে আমরা আউটপুট দেখার জন্য যে আপনার হচ্ছে ইউআইটা ইউজ করি, এটাকে হচ্ছে কম্পাইলার বলা হয়। এগুলোর মধ্যে কোড ব্লক, টার্বো সি, বর্ডল্যান্ড সি, মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস, তারপর হচ্ছে জিসিসি, এগুলো আছে। হ্যাঁ, তো আপনারা এখানে যারা আছেন তারা মেবি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ অথবা আপনার হচ্ছে গ্রাজুয়েশন যেখানে বলেন কোড ব্লক ইউজ করেছেন, বা টার্বো সি কেউ ইউজ করেছেন এখানে যারা আছেন? আচ্ছা, আমি, আমাদের স্টুডেন্ট লাইফটা টার্বো সি দিয়ে শুরু হয়েছিল। মানে আমরা অবাক যে টার্বো সি দিয়ে সেই সময় আমরা একটা প্রোগ্রামও রান করতে পারছিলাম না। ঠিক আছে, একটু কমপ্লিকেটেড, মানে একটা ডস মুডে কাজ করে তো, ডস মুডে কাজ করে, এই জন্য আসলে টার্বো সি একটু কমপ্লিকেটেড। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে এইটা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট টপিক,
সেটা হচ্ছে সি এর বেসিক স্ট্রাকচার লিখুন। এটা অনেক পরীক্ষায় আসছে এবং এইটা জানলে আপনার প্রোগ্রামিং ইন সিটা আপনার জন্য সহজ, আর এটা না জানলে কঠিন। তো প্রথমে আমরা একটা প্রোগ্রাম দেখি। প্রোগ্রামটা হচ্ছে এই যে এখানে একটা প্রোগ্রাম দেয়া আছে। এই প্রোগ্রামটা মূলত কিসের? এই প্রোগ্রামটা দেখেন, আমাদের একটা প্রোগ্রাম লিখতে গেলে প্রোগ্রামিং সির ক্ষেত্রে এই দুইটা লাইন এবং এই যে এই লাইনটা, এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা এবং এইটুকু, ঠিক আছে, এইটুকু হচ্ছে সব প্রোগ্রামের জন্য কমন, তাই না? আচ্ছা, এখন বাট হচ্ছে আমরা এই তিনটা লাইন লিখে মানে আমরা যেমন ফ্লোচার্ট দিকে আসলাম যে স্টার্ট, প্রসেস এবং ইন যেরকম আছে, ঠিক এইরকম আমরা প্রোগ্রামিং সির ক্ষেত্রে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট ইজ, তারপরে হ্যাশ ইনক্লুড কোনিও ডট ইজ, ঠিক আছে, এরপরে হচ্ছে ইনটি মেইন লিখে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে রিটার্ন 0, দেন হচ্ছে এইটা। তাহলে এইটা আমার যে কোনো প্রোগ্রামের জন্য লিখতে হবে এইটুকু। তাহলে যদি প্রোগ্রাম আপনার কমন না পড়ে, এইটুকু আপনি লিখবেন, নিচের এইটুকু লিখবেন, মাঝখানে এইটুকু ফাঁকা থাকলো, হ্যাঁ, এইখানে ফাঁকা আছে। এবং বইটা এইভাবে লেখে, বইটা একটা প্রোগ্রাম আসে কিভাবে জানেন? প্রোগ্রাম পুরোটা লেখা থাকে, একটু জায়গায় এরকম করে বক্স থাকে, তারা বলে যে এই বক্সের কোডটুকু লিখে প্রোগ্রামটা সম্পূর্ণ করুন। এরকম প্রশ্ন দেখছেন বইটা পরীক্ষায় কেউ? হ্যাঁ, তাহলে আপনাকে এই জন্য বলছি যে এই এই স্লাইডটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে এখন বর্তমানে যেটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। তাহলে প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে এই কয়েকটা লাইন হচ্ছে আপনাদের জন্য সব প্রোগ্রামের ক্ষেত্রে কমন। এখন এখানে এই উপরে দুইটা লাইন হচ্ছে এই দুইটা লাইন, যে দুইটা লাইনকে আমরা কি বলেছি বা বলতেছি, এটা হচ্ছে লিঙ্ক সেকশন বলতেছি, লিঙ্ক সেকশন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে এখানে মেইন ফাংশন এবং লিঙ্ক সেকশনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এইটাকে বলতেছি আমরা হচ্ছে ডেফিনিশন সেকশন এবং গ্লোবাল ডিক্লারেশন সেকশন। মেইন ফাংশন এবং হিডার ফাইলের মাঝখানে যে জায়গাটা, মূলত এইখানে আমরা একটা ফাংশনকেও ডিক্লেয়ার করতে পারি অথবা প্রি প্রসেসর ডিরেক্টিভকেও আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি। এই যে এখানে যেমন প্রি প্রসেসর ডিরেক্টিভস একটা ডিক্লেয়ার করেছি এবং এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করেছি এই সেকশনটার মধ্যে। এইটাও হচ্ছে আমাদের কিন্তু অপশনাল, মানে যদি প্রোগ্রামে লাগে তাহলে আমরা ইউজ করব। বাট আমাদের হচ্ছে কি, প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে এইটুকু লাগবে। এই প্রোগ্রামের এই যে সিনট্যাক্সটা যেটা আছে আমাদের অল প্রোগ্রামের জন্য কমন সিনট্যাক্স, সেখানে কিন্তু আমার ডেফিনিশন সেকশন এবং গ্লোবাল সেকশন ফাঁকা, এটা ঠিক আছে, এটা হচ্ছে অপশনাল। আমি এখানে লিখে দেই অপশনাল। আর এরপর হচ্ছে এটা মেইন ফাংশন, এবং মেইন ফাংশনের মধ্যে এখানে রিটার্ন 0 থাকে প্রোগ্রাম, মেইন প্রোগ্রামের ক্ষেত্রে রিটার্ন 0। আচ্ছা, এখন এখানে আমরা সরাসরি দেখবেন অনেক বইয়ে এই পুরো একটা বক্স লিখে বডি লেখা আছে, ঠিক আছে? আবার এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিক্লারেশন সেকশন এবং এক্সিকিউটেবল সেকশন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। মানে এটা আপনি চাইলে বডিও লিখতে পারেন, পুরো দুইটা যে রেক্টেঙ্গল আছে দুইটা রেক্টেঙ্গল মিলে একটা বানিয়ে দিয়ে বডি লিখতে পারেন, অথবা আলাদা করে ডিক্লারেশন সেকশন এবং এক্সিকিউশন সেকশন লিখতে পারেন। অর্থাৎ মেইন ফাংশনের শুরুতে আমরা কি করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এই জন্য এখানে ডিক্লারেশন সেকশন বলে। এবং তার নিচে যে আমরা কোডগুলো লিখি বা আমরা আমাদের ইনপুট প্রসেস আউটপুট মডেলের যে প্রসেসটা, সেই প্রসেসটাই মূলত হচ্ছে বডি প্রোগ্রামের। আমরা প্রসারের যে প্রসেসটা দেখছি, এই প্রসেসটা মূলত হচ্ছে মেইন ফাংশনের বডি। আর এই যে এখানে যে আমরা অপশনের মধ্যে যদি আমরা কোনো ফাংশন ডিক্লেয়ার করি, তাহলে সেটা এটার ক্ষেত্রে কি হয়, অনেক সময় ফাংশনটা এখানে পুরো ডেফিনেশন থাকে। ডেফিনেশন বলতে বোঝায় হচ্ছে ওই ফাংশনের যে বডিটা বা ফাংশনের ব্যাখ্যাটাকে ডেফিনেশন বলা হয়। অনেক সময় এখানেই ডেফিনেশন থাকে, শুধু মেইন ফাংশন থেকে আমরা ওটাকে কল করি, অথবা এখানেই শুধু সিম্পল আকারে ফাংশন থাকে, আর এই বাহিরের দিকে হচ্ছে আরো অনেক নিচের দিকে আমরা বড় বড় ফাংশন লিখতে পারি, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার বডি ছাড়া যে ফাংশন ডিক্লারেশন গুলো সেটা এখানে থাকে, আর বডি সহ থাকে হচ্ছে বাইরের দিকে। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামিং সি এর সিনট্যাক্স। আপনি যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে এই সিনট্যাক্সটা ফলো করতে হবে।
আর ঠিক উপরে একটা আছে যে ডকুমেন্টেশন সেকশন। এইটা কি জিনিস? ধরেন কথার কথা আমি যে আপনাদেরকে বলি যে আপনারা গুগল ড্রাইভে আপনারা নোট করবেন, তাহলে আপনি যদি প্রোগ্রামগুলো নোট করেন, ঠিক আছে, তো ধরেন সাবজেক্টের নাম লিখতে পারতেছেন প্রোগ্রামিং ইন সি, ডাটাবেস, ডাটা স্ট্রাকচার। এখন যে ফোল্ডারের মধ্যে প্রোগ্রামগুলো রাখবেন, সেই প্রোগ্রামগুলোর নাম আপনি কিভাবে লিখবেন? সেই প্রোগ্রামের নাম তো বাংলাতে যদি আপনি লেখেন প্রোগ্রামের নামটা, পরে গিয়ে রান করতে কিন্তু প্রবলেমে পড়বেন। এই জন্য দেখবেন যে আপনি ইংলিশে লিখবেন। এখন ইংলিশে লিখতে গিয়ে দেখা যাবে যে হচ্ছে আপনার প্রাইম সংখ্যার প্রোগ্রাম আপনি ড্রাইভে রাখতেছেন। এখন আপনি লিখে রাখলেন শুধু প্রাইম, আচ্ছা বুঝলাম, ডট সি ফাইলটাকে প্রাইম লিখে রাখলেন। কিন্তু প্রাইমের প্রোগ্রাম কিন্তু কি হয় আপনার হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে প্রাইম সংখ্যাগুলো প্রিন্ট করার প্রোগ্রাম লেখো। আবার হইতে পারে যে ১ থেকে ১০০ সংখ্যার মধ্যে আহ, ধরেন হচ্ছে তা না, বলবো যে ১ থেকে 25 প্রাইম সংখ্যা পর্যন্ত চেক করার প্রোগ্রাম লেখো। মানে এটা একটা এক্সেপশন হতে পারে, মানে একটা নির্দিষ্ট একটা ডেডলাইন দিবে যে এই পর্যন্ত হচ্ছে প্রাইম সংখ্যা নির্ণয় প্রোগ্রাম, মানে এততম পর্যন্ত আর কি। অথবা ধরেন ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে ঠিক তাই, আপনাকে বলতে পারে যে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার ফ্যাক্টরিয়ালের যোগফল কত। অথবা বলতে পারে যে আপনার হচ্ছে এই সিরিজের ফিফথ সংখ্যার ফ্যাক্টরিয়াল কত, এরকম বলতে পারে। তাহলে আপনি প্রোগ্রাম দুইটা যদি আপনার হয়, তাহলে ওই ড্রাইভের মধ্যে আপনি প্রাইম লিখে দুইটাই রাখলেন, তাহলে তো বুঝতে পারবেন না যে কোন প্রোগ্রাম কোনটা। আপনাকে ওপেন করে আবার দেখতে হচ্ছে। কিন্তু যদি আপনি এইখানে এই যে কমেন্টস লেখার যে একটা আমাদের প্রোগ্রামিং সিম্বল আছে, সেটা হচ্ছে ডাবল স্ল্যাশ, এইটা দ্বারা আমরা কমেন্ট সেকশনে আমাদের ইচ্ছা মতো অনেক কিছু লিখতে পারি, বাট সেটা হতে হবে এক লাইনে। কিন্তু আমাদের যদি অনেক কিছু আমরা লিখতে চাই, যে হচ্ছে এই প্রোগ্রামটা আমি লিখছি এত তারিখে লিখছি, এই প্রোগ্রামটা আমি এই সফটওয়্যার ফার্মে যখন চাকরি করেছিলাম তখন আমি পেয়েছি, এত কিছু যদি আমি লিখতে চাই, একটা অধিক যদি লাইন হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? সিঙ্গেল স্ল্যাশ স্টার দিয়ে লিখে এই গদ্য যা ইচ্ছা মন চাই লিখে শেষে গিয়ে আবার স্টার দিয়ে আবার হচ্ছে স্ল্যাশ দিয়ে শেষ করব। এবং এই পার্টটা আমরা মূলত ডকুমেন্টেশনে লিখি। এবং আপনি চাইলে আপনি প্রোগ্রামের মধ্যে বোঝার সুবিধার্থে আপনি এটা লিখতে পারেন যে যে ইন্টি এক্স ইকুয়াল টু যে 100, এটা আপনি লিখতে পারেন যে হচ্ছে আহ, কি লিখবেন বলেন, এটা হচ্ছে ভ্যালু অফ এক্স, ভ্যালু অফ এক্স, এরকম করে এক লাইনও লিখতে পারবেন। এইভাবে এটাকে আমরা ডকুমেন্ট করতে পারি, সেটা যে কোনো জায়গায়। বাট হচ্ছে মেইন ডকুমেন্টেশন সেকশন যেটাকে বোঝায়, সেটা হচ্ছে আমার সব মানে প্রোগ্রামের একদম সবার উপরে থাকে। তো এই পর্যন্ত কার কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন গ্লোবাল ডিক্লারেশন যেটা, সেটা হচ্ছে যে লিঙ্ক সেকশন এবং মেইন ফাংশনের মাঝখানে যে জায়গাটা থাকে, ঠিক আছে, এইখানে যদি আপনি কোনো একটা ফাংশন ডিক্লার করেন, ঠিক আছে, এই ফাংশনটা আপনি মেইন ফাংশনের ভেতর থেকে, মেইন ফাংশন নিজে তো একটা ফাংশন, তাই না? আবার এইখানে ধরেন আপনার এখানে যদি আমরা গ্লোবাল ডিক্লারেশনের যদি দুইটা আপনি ফাংশন ডিক্লার করে থাকেন, তাহলে ওই ফাংশনের ভেতর গিয়ে উপরের ফাংশনটাকে আপনি কল করতে পারবেন। কিন্তু যদি মেইন ফাংশনের মধ্যে ইনটি সাম নামে একটা আপনার ফাংশন নিলেন, এই ফাংশনটাকে আপনি এই গ্লোবাল ডিক্লারেশনের মধ্যে একটা আপনার হচ্ছে ফাংশন আছে যে ইনটি মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, এর মধ্যে ধরেন আপনি সামের যে এই ফাংশনটা যে রিটার্ন ভ্যালুটা রিটার্ন করবে সেটা নিয়ে আপনি কাজ করবেন, তখন এটা আপনি করতে পারবেন না। যার কারণে আমরা মেইন ফাংশনের মধ্যে যদি কোনো কিছু ডিক্লেয়ার করি, এটাকে আমাদের হচ্ছে লোকাল ডিক্লারেশন বলা হয়। আর যদি লিঙ্ক সেকশন এবং মেইন ফাংশনের মাঝামাঝি যদি কোনো ফাংশন বা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটাকে আমরা গ্লোবাল ডিক্লারেশন বলি। কেন? এখানকার যে কোনো ভেরিয়েবল আমরা যে কোনো ফাংশনে ইউজ করতে পারবো। বুঝতে পারছি কি? তো জাস্ট এটাই মাথায় রাখবেন। প্রথমত হচ্ছে যে আপনার প্রোগ্রাম পরীক্ষায় কমন নাই, বাট আপনার এই কয়েকটা লাইন কমন আছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? বাকিটা আমি দেখতেছি আর কি। আপনারা শুধু মনে রাখবেন যে প্রোগ্রাম কমন না পাইলেও আপনারা এইটুকু লিখে দিয়ে আসবেন, এরপরে আমরা বাকিটা দেখতেছি। আচ্ছা, এখন আসেন যে সি প্রোগ্রামিং এর ডাটা টাইপ আসলে কত ধরনের হয়। এই ডাটা টাইপ বর্ণনা অনেক জায়গায় আসছে, নিবন্ধনে 19 সালে, 14 সালে, 10 সালে, এবং
মানে মাল্টিপল মিনিস্ট্রির যে পরীক্ষাগুলো হয়, মাল্টিপল মিনিস্ট্রির সময় অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারই আসছিল আর কি। হ্যাঁ, এপিতে আসছিল রিটেনে 2017 সালে। দেখবেন যে এই কোশ্চেনটা আসছিল যে সি এর ডাটা টাইপগুলো বর্ণনা করুন। তো সি এর ডাটা টাইপ বলতে তিন ধরনের, একটা বিল্ট ইন, ড্রাইভড এবং হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। এখানে বিল্ট ইন যে ডাটা টাইপটা আছে এটাকে আমরা প্রাইমারি ডাটা টাইপ অনেক বই দেখতে পাই আর কি, ঠিক আছে। বিল্ট ইন বলতে কি বোঝায়, বিল্ট ইন কাকে বলে, এই কোশ্চেন জীবনেও কোনো জায়গায় আসবে না, ঠিক আছে। অথবা বলতে পারেন যে হচ্ছে সি প্রোগ্রাম কর্তৃক নির্ধারিত ডাটা টাইপগুলোকে আমরা বিল্ট ইন ডাটা টাইপ বলতে পারি, এরকম করে ইচ্ছা মতো আপনি বানায় লিখবেন, এটা আসার কথা না কখনো। বিল্ট ইন গুলো আমরা স্বাভাবিকভাবে যে ডাটা টাইপ গুলো দেখি, ক্যারেক্টার, তারপরে ইন্টিজার, ফ্লোট, তারপরে ডাবল, ঠিক আছে। এগুলো আমরা কমন হচ্ছে ডাটা টাইপ, এগুলোকে আমরা বিল্ট ইন ডাটা টাইপ বলি। আচ্ছা, এগুলো আমরা বিস্তারিত আরো পরে দেখতেছি আর কি। হ্যাঁ, আপাতত শুধু একটু হাই হ্যালো করে জানা এগুলোতে। আর ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ মানে হচ্ছে এইটা প্রোগ্রামারের উপর ডিপেন্ড করে এই ডাটা টাইপটা, ঠিক আছে। প্রোগ্রামার নিজেদের মতো করে আপনার প্রোগ্রামে ইউজ করতে পারে আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে স্ট্রাকচার, ইউনিয়ন, তারপর হচ্ছে এনাম যেটাকে বলে আমরা সংক্ষেপে, ইনিউমিরেশন, এবং হচ্ছে ক্লাস। এখানে যেমন দেখেন, আমরা পরের স্লাইডে যদি পড়বো যে ক্যারেক্টার হচ্ছে আমাদের 1 বাইট জায়গা দখল করে, তাই না? কারো কনফিউশন আছে এটা নিয়ে? কেউ আমাকে বলতে পারবেন যে স্ট্রাকচার কত বাইট জায়গা দখল করে? আচ্ছা, আপনারা কি লাইনে আছেন? হ্যালো? একটু রেসপন্স করবেন, মানে আমি তো মাঝে মাঝে ভুলেই যাই যে আমি কি অনলাইনে আছি নাকি অফলাইনে চলে গেছি। বলেন স্ট্রাকচার কত বাইটের? ক্লাস কত বাইটের? ক্লাস বা ইউনিয়ন কত বাইটের? এটা আসলে আমরা বলতে পারবো না, কারণ হচ্ছে এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। কারণ ইউজার চাইলেই এইটাকে আমার যেভাবে ডিজাইন করবে সেভাবেই তত বাইটের ডাটা সে স্টোর করতে পারবে, ঠিক আছে। আমরা চাইলে 1 বাইটের স্ট্রাকচারও ডিজাইন করতে পারি, চাইলে আমরা 2 বাইটের স্ট্রাকচারও ডিজাইন করতে পারি, চাইলে 3 বাইটের স্ট্রাকচারও ডিজাইন করতে পারি, এটা হচ্ছে ইউজারের উপর ডিপেন্ড করবে। একটা স্ট্রাক ডিজাইন, হ্যাঁ হ্যাঁ, যেমন স্ট্রাকচার কিভাবে হয়, STRUCT, স্ট্রাক যে কিওয়ার্ড আছে সেটা ইউজ করে, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হয়, সরি স্ট্রাকের নাম হয়, স্ট্রাকের নাম ধরেন স্টুডেন্ট হইলো, এরপরে এখানে লিখলো, তারপরে এস নামে একটা অবজেক্ট ক্রিয়েট হয়। হ্যাঁ, এর মধ্যে এখন যদি আমি ইনটি দিয়ে যদি আমি রোল লিখি, এখন এই স্ট্রাকচারটা 2 বাইটের ডাটা স্টোর করতে পারবে। এটা কি বুঝছেন? 2 বাইট, হ্যাঁ। এই স্ট্রাকচারের মধ্যে আরো একটা যদি আমি ভেরিয়েবল ডিক্লারেশন করি, তাহলে এবার হলো এই স্ট্রাকচারটা 3 বাইটের। এখানে ইন্টিজার রোলের রোলের সাথে যদি আমি এবার কি করি, মার্ক দেই, তাহলে কত বাইট হলো স্ট্রাকচারটা? হ্যাঁ, 5 হয়ে গেল। এটা ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, ঠিক একই রকম ইউনিয়ন, একই রকম ইনাম, একই রকম ক্লাস, হ্যাঁ, এগুলো আমরা পরে দেখবো, এই জন্য আমি ডিটেলস জাস্ট এখানে একটু টাচ দিলাম আর কি। হ্যাঁ, এগুলো ডিটেলস আরো পরে দেখবো আর কি। তাইলে আমাদের ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ আমরা এই জন্যই বলতেছি, কারণ এদেরকে আমি বলতে পারবো না স্পেসিফিক ভাবে যে এটা হচ্ছে এত বাইটের, ঠিক আছে। আচ্ছা, ড্রাইভ ডাটা টাইপ কাকে বলে? ড্রাইভ ডাটা টাইপটা মূলত ইউজার ডিফাইনের মতোই, মানে ইউজারের উপর ডিপেন্ড করবে এর মেমোরি সাইজ। তো এগুলো আমরা পরে দেখবো, জাস্ট এতটুকুই আপনারা জেনে রাখেন, যা বললাম এর বাইরে আসলে
কারো কিছু জানার দরকার নাই আপাতত, আমরা তো আছি। এখন নিচের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সি প্রোগ্রামের ডাটা টাইপের রেঞ্জ গুলো কি কি। রেঞ্জ, রেঞ্জ বলতে আপনার বোঝাচ্ছে যে এখানে যদি আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন CHAR ক্যারেক্টার লিখে CH নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন ক্যারেক্টার টাইপের, তার মানে এই ভেরিয়েবল, আমরা জানি ভেরিয়েবলটা কি জিনিস, ভেরিয়েবলটা হচ্ছে মেমোরির একটা জায়গা যেখানে আপনার ডাটা স্টোর করার জন্য সাময়িক সময়ের জন্য স্টোর করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। মেমোরির একটা জায়গা যেখানে ডাটা সাময়িকভাবে স্টোর করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাহলে মেমোরিতে সিএইচ নামে একটা জায়গা তৈরি হলো, ধরে নিলাম সিএইচ নামে এটা হচ্ছে একটা জায়গা বা একটা গ্লাস সিএইচ নামে, ঠিক আছে। এখন এই গ্লাসে আপনি 1 গ্লাস পানি রাখতে পারবেন বা 1 বাইট ডাটা রাখতে পারবেন, ঠিক আছে। বা আপনার কি বলে 1 বাইট বলতে কি 8 বিট, তাই না, 8 বিট। আচ্ছা 8 বিট ডাটা রাখতে পারবেন। এখন ক্যারেক্টার আমরা জানি এ একটা ক্যারেক্টার, তাই না। তাহলে সিএইচ ইকুয়াল টু দিয়ে যদি আমরা এইভাবে লিখি তাহলে এই জায়গার মধ্যে এ থাকলো। এটা আসলে কি, এটা আমরা বুঝতেছি, প্রোগ্রামাররা বুঝতেছি, বাট কম্পিউটারে এটাকে কি ধরে নেয়, সে নেয় হচ্ছে আপনার 65 ধরে নেয়, তাই না। তো এখন দেখেন এই 65 আমরা যদি বাইনারিতে কনভার্ট করি 1 2 4 8 16, তারপরে হচ্ছে 32 64, 3 3 6 7 আর 128। আচ্ছা একটু এখন 65 এর বাইনারি কত হবে কি বলতে পারবেন, নাকি আমরা ইন্টারনেটে সহযোগিতা নেব। হ্যাঁ বলেন তো একটু ভাই, দেখি আমি তাহলে একটু আমার জন্য সহজ হয়, সময় কম লাগবে বলেন। 64, এখানে এখানে একটা ওয়ান দিলাম, এখানে একটা ওয়ান দিলাম, এই তো, বাকিগুলো জিরো, তাই না। আচ্ছা এই সামনে একটা জিরো দিলাম, তাহলে দেখেন এখানে বিট কটা হলো, 1 2 3 4 5 6 7, আমরা 7টা দিয়ে মূলত 64 কে 65 কে রিপ্রেজেন্ট করতে পারতাছি। বাট যেহেতু এটা 8 বিট হবে এই জন্য এর সামনে কিন্তু আরেকটা জিরো থাকবে, মেমোরি ওখানে কিন্তু ফাঁকা থাকবে না, ঠিক আছে, গার্বেজ ভ্যালু থাকবে না, এখানে জিরো থাকবে। তাহলে সিএইচ যে ডাটাটা সেই ডাটাটা কি হচ্ছে আপনার জিরো পর্যন্ত, মানে 128, সরি মানে হচ্ছে 8 বিট পর্যন্ত সে ডাটা রাখতে পারতেছে। বাট এর মধ্যে যদি আমি সিএইচ এর মধ্যে যদি আমি এইরকম রাখতে চাই দুইটা, তাহলে পসিবল না, কারণ তার তো জায়গা হচ্ছে 8 বিটের, তাহলে সে রাখতে পারবে না এর মধ্যে, ঠিক আছে। এখন এই সিএইচ তো মানে ক্যারেক্টার বোঝাচ্ছে, তার মানে কি শুধু এবিসিডি রাখতে পারবে, বিষয়টা তা না কিন্তু। আপনি এই সিএইচ এর মধ্যে আপনি 9ও রাখতে পারেন, কিন্তু তার দুই ভাষায় সিঙ্গেল কোটেশন দিতে হবে। যদি সিঙ্গেল কোটেশন না দেন তখন সে নাম্বার হিসেবে কাউন্ট হয় প্রোগ্রামিং সির ভাষায়। তার মানে সিএস এর মধ্যে আপনি 9ও রাখতে পারবেন। তো 9 এর ক্ষেত্রে কি একই রকমই জিনিস, 9 এর বাইনারি কত 8001। এখন যেহেতু এটা ক্যারেক্টার হিসেবে আছে তাহলে বা সামনে আরো 4টা জিরো হবে, ঠিক আছে। তাহলে দেখেন ক্যারেক্টার বলতেছে যে আবার হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা সাইন ক্যারেক্টার একটা আনসাইন ক্যারেক্টার, ঠিক আছে। তো আমরা এই যে 65 যেটাকে আমরা দেখতেছি সেইটা হচ্ছে আমাদের সাইন ক্যারেক্টার। কেন সাইন ক্যারেক্টার, কারণ হচ্ছে এখানে দেখেন আমাদের এই যে 128-এর যে বিটটা আছে এটা আমার প্রয়োজন হচ্ছে না এটার ক্ষেত্রে, মানে এই যে এ থেকে জেড পর্যন্ত যেগুলো, বা আমাদের হচ্ছে এ থেকে জেড এবং 0 থেকে 9 পর্যন্ত যেগুলো আমরা অ্যাসাইন করবো সেগুলো আমাদের 128-এর মধ্যে হয়ে যায়, ঠিক আছে। এই জন্য এই এবিসিডি বা 01 এগুলো সব হচ্ছে আমাদের ধরে নিতে পারেন যে সাইন ক্যারেক্টার, অর্থাৎ -128 থেকে 127-এর মধ্যে আমরা তাকে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন আনসাইন ক্যারেক্টার বলতে কি বোঝায়, ওই একই জিনিসই হচ্ছে, মানে এই যে আমাদের 8 বিটের ক্ষেত্রে কি হয় যে আমরা জানি যে সাইন বিটটা সবসময় যেন লেফট সাইডের যে জায়গাটা এলএসবি যাকে বলি আমরা, লেস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে কম সিগনিফিক্যান্ট কম গুরুত্বপূর্ণ বিট, যেটা সেটাকে আমরা সাইন বিট বলি। তো
এইটার ক্ষেত্রে আমরা যেমন সাইন কেন বললাম, এই বিটটাকে আমরা সাইন হিসেবে অ্যাসাইন করি। এই ভ্যালুটা নেগেটিভ নাকি পজিটিভ, এটা কি এই 65টা কি পজিটিভ 65 নাকি নেগেটিভ 65? যেহেতু এখানে 0 আছে তাহলে এটা 65 হচ্ছে পজিটিভ। এমনও তো হতে পারতো -65, ঠিক আছে? তখন এটা কি হতো, এই -65 মানে কিন্তু এইটা বাইনারি না, এর বাইনারি কিন্তু আবার আলাদা হবে, ঠিক আছে? তো এই জন্য ক্যারেক্টারের ক্ষেত্রে সাইন আনসাইন ইস্যুটা আছে। এখন এই জন্য বলে আপনাকে যে হচ্ছে ওই যে একটা কোশ্চেন আমি প্রথম যে ওরিয়েন্টেশন মানে একটা লাইভ ক্লাস করছিলাম সেখানে বলছিলাম যে হচ্ছে আহ, কি বলে আপনার 8 বিটের একটা সংখ্যার ক্ষেত্রে যদি 2s করি সেটার হচ্ছে তাহলে ভ্যালু কত, ঠিক আছে? বা 128-এর 2s ভ্যালু কত বাইনারিতে রিপ্রেজেন্ট করলে, এটা একটা ইস্যু ছিল। তো ওইটার আসলে কনসেপ্টটা এরকম ভাবে কাজ করে আর কি। তো এখন আনসাইন যে ক্যারেক্টার এইটা নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা নাই, এটা কোনো পরীক্ষা আসবে না, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে থিমটা রাখার জন্য, যদি কোনোদিন ভাই ভাই যদি একটু পেঁচাই কেউ, তাহলে এতটুকু আপনার যাতে ধারণা থাকে এটা আপনাকে বোঝানোর জন্য আর কি বললাম। আর ইন্টিজারের ক্ষেত্রে ইন্টিজার হচ্ছে 2 বাইট, ঠিক একই রকম। এই যে এই রেঞ্জটা কিভাবে আসলো, 2 বাইট মানে 16, 2 টু দি পাওয়ার 15 -15 থেকে 2 টু দি পাওয়ার 15 পর্যন্ত, ঠিক আছে? এটা কি হচ্ছে সরি 2 টু দি পাওয়ার মাইনাস, এটা একটু দেখবেন ক্যালকুলেশন করে, ঠিক আছে? -15 একটা 16 আছে আর কি, হ্যাঁ? এইভাবে এই সংখ্যাটা আসে, এটা আসলে মানে মুখস্থ রাখার প্রয়োজন নাই। একই রকম এটাও, এই যে বাইট যেটা এটাকে বিটে কনভার্ট করে 2 এর পাওয়ার এটা দিবেন, সেটা হচ্ছে রেঞ্জটা এটা। লং এর ক্ষেত্রে যেহেতু 4, তার মানে 2 টু দি পাওয়ার 31 থেকে -2 টু দি পাওয়ার 31 থেকে 2 টু দি পাওয়ার 31 পর্যন্ত। এইভাবে এগুলো আসলে এই রেঞ্জ গুলো আপনাকে মনে রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউ অনেক সময় দিতে পারে আর কি, ঠিক আছে? জাস্ট শুধু এমসিকিউ এর জন্য, এই বেশি বড়গুলো দরকার নেই, যেমন আনসাইন লং ইন্টিজার এগুলো দরকার নেই, এগুলো জানার দরকার নেই। আনসাইন ইন্টিজার এটা জানতে পারেন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা জানতে পারেন। তবে লং ইন্টিজার জানতে পারেন মানে উপরে গুলো জানবেন আর কি, এটা আমাদের নিচের গুলো আর জানার দরকার নেই। এটুকু ক্লিয়ার সবাই, এটা কিভাবে আসে রেঞ্জটা? আর আচ্ছা, রিক্যাপ তো অনেক মানে ইয়ে টপিক, তো সেটা তো শুরু থেকে বলা হয়। মানে ইন্টিজার যে সংখ্যাটা, ধরেন এখানে 2 বাইটের ইন্টিজার একটা, আমি যদি ইন্টিজার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টি এক্স, তাহলে এক্স এর মধ্যে আমি 2 বাইট জায়গা রাখতে পারবো। 2 বাইট মানে হচ্ছে 16 বিট, ঠিক না? তাহলে আপনি এইভাবে 1 2 4 8 এইভাবে এইভাবে আপনার 16টা পর্যন্ত যান, 16তম পর্যন্ত যান আর কি, ঠিক আছে? যাওয়ার পরে মানে সবগুলো যদি আপনি ওয়ান দেন, 16টা যদি ওয়ান হয়, 16টা ওয়ানের ইকুইভ্যালেন্ট ডেসিমাল কত, তারপরে সংখ্যাটা আপনি এক্স এর মধ্যে রাখতে পারবেন না। এবার বুঝছেন? মানে এই রেঞ্জটা বোঝাচ্ছে আসলে এটাই, মানে আহ, একটা তো মেমোরি অ্যাড্রেসের তো একটা আপনার হচ্ছে ইয়ে আছে, যেমন ওই যে এখানে বললাম, যেমন একটা গ্লাস যদি আমি 2 বাইট ধরি, তাহলে এর তো একটা ধারণ ক্ষমতা আছে। তো এই ধারণ ক্ষমতা মূলত হচ্ছে আমরা গ্লাসের ক্ষেত্রে দেখতেছি গ্লাসের একটা আয়তন, বাট এই ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা দেখতেছি এই যে রেঞ্জটা, ঠিক আছে? এইটাই মূলত, এই যে এখানে এইটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা দুইটা যোগ করে যেটা হবে সেটাই মূলত হচ্ছে 16টা অন করলে যা হবে, ঠিক আছে? এই ভ্যালু আর এই ভ্যালু যোগ করে যেটা হবে তার সঙ্গে এক বিয়োগ করবেন, করে যেটা হবে সেটাই হচ্ছে 16টা অনের ইকুইভ্যালেন্স আর কি। মানে এই যে এইখানে যেমন দেখেন, এই যেটাতে আসেন 128 আর 127, এই দুটার যোগফল কত দেখেন, 128 যোগ 127, 255, ঠিক আছে? তার মানে কি হলো আলটিমেটলি, সবগুলো যদি আমি অন করি 8 বিটের, তাহলে 255 হয় না? মানে 256, 255ই তো হয়। ওই যে আপনার হচ্ছে নেটওয়ার্কের ক্ষেত্রে দেখেন নাই, সাবনেট মাস্কের ক্ষেত্রে কি হয়, সবগুলো অন হলে 255 হয়, 255 লেখেন না? তার মানে কি হচ্ছে, এখানে এই 255 রিপ্রেজেন্ট করতে গেলে 8টা ওয়ান লাগতেছে। এক, হ্যাঁ সরি, 1 2 3 4 5 6 7 8, এটা 255 না? একটু রেসপন্স করেন কেউ। এইখানে মানে এই যে আমি আপনাদেরকে বললাম যে এইটা আসলে কিভাবে হয়, যে 2 বাইটের যে ইন্টিজার, এটা কতগুলো সংখ্যা ধারণ করতে পারবে, এখানে রেঞ্জ দেওয়া আছে, কিন্তু এই রেঞ্জের মধ্যে সংখ্যা কয়টা,
এটা বোঝানোর জন্য আমি বলতেছিলাম যে এইটা আর এটা যোগ করবেন, যোগ করে যে সংখ্যাটা হয় ততগুলো মানে সেই পরিমাণ ডাটাটা সে স্টোর করতে পারবে। একটা ক্যারেক্টার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি বোঝানোর জন্য বললাম ভাই আর কি, কিন্তু একজন তো কোশ্চিন করে ফেলেন, এই জন্য তাকে বোঝানোর জন্য আমি আবার এগুলো বলতেছি। একটা ক্যারেক্টার কি হচ্ছে, 1 বাইট না, তার রেঞ্জ কত, সে -128 থেকে জানি, এখানে যেমন সে 65 রাখতে পারছে। এই যে এ একটা ভ্যালু আছে না, এ ভ্যালুর মান হচ্ছে 65, তাই না? আবার স্মল লিটার এর ভ্যালু কত, 97। তাহলে 90, এই রেঞ্জের মধ্যে তো 97 যে একটা সংখ্যা, 97 যে একটা সংখ্যা, সেই সংখ্যাটা তো -128 থেকে -27, -127, -126, এইভাবে 00, তারপরে 1 2 3, তারপরে 127, এই রেঞ্জের মধ্যে তো 97 আছে নাকি? আচ্ছা, তো এটাই বোঝাচ্ছে যে আমরা যে ইমোজি গুলো ইউজ করি না, ইমোজি গুলো ইউজ করি, এই ইমোজি গুলো কি আছে, এই ইমোজি গুলোর করেসপন্ডিং এ কিন্তু ক্যারেক্টার আছে, আপনারা দেখবেন। তো আপনি এরকম যদি এমন কোনো ক্যারেক্টার হয় যে ক্যারেক্টারটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালুটা 128 পজিটিভ, তাহলে সেটাকে আমার ক্যারেক্টার সিএইচ এ আর সিএইচ এই ভেরিয়েবলের মধ্যে রাখা সম্ভব না। এরকম কোন ক্যারেক্টার যদি হয় যার ভ্যালু, ডেসিমাল ভ্যালু হচ্ছে আপনার ধরে নেন 200, তাকে সিএইচ এর মধ্যে রাখা সম্ভব, সিএইচ এ আর এই ভেরিয়েবলের মধ্যে রাখা সম্ভব না, তখন তাকে অ্যারে এর মধ্যে রাখতে হবে। এবার কি ক্লিয়ার হয়েছেন? ভাই সেটাই তো আমি বুঝাচ্ছি আপনাদেরকে, যে এই রেঞ্জের মধ্যে তার ভ্যালু হইতে হবে। বুঝছেন কি? ওকে ফাইন। তারপরে আসেন ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ। ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ 3 ধরনের, একটা ফ্লোট, ডাবল এবং হচ্ছে লং ডাবল। ফ্লোটটা 4 বাইটের, ডাবলটা 8 বাইটের এবং লং ডাবলটা 10 বাইটের। এটা একটা এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু আসে যে ডাবল ডাটা টাইপটা কত বাইটের ডাটা স্টোর করে, এটা দরকার নাই, রেঞ্জ দরকার নাই, রেঞ্জ জিন্দেগি তো আসবে না, ঠিক আছে? এই রেঞ্জগুলো আসবে না, শুধু আপনি দেখবেন যে এই বাইটটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় প্রোগ্রাম দেখবেন যে ফ্লোট আছে, আর অনেক জায়গায় দেখবেন ডাবল আছে। কিন্তু দেখতেছি আমি ওই জায়গায়, মানে অনেক জায়গায় বলতে কি, এই যে যেমন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামিং, ঠিক আছে, অনেক সময় এরিয়া যে আছে না, এরিয়া, এরিয়া ফ্লোট ইকুয়াল টু ফ্লোট দিয়ে এরিয়া লিখছে, আর অনেকবার দেখবেন ডাবল এরিয়া লিখছে, ঠিক আছে, এরকম পাবেন। তো আপনার কনফিউশন হবে যে আচ্ছা ফ্লোট দিলে তো আমার হতো, কেন ডাবল দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনার প্রোগ্রামটা শুধু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা হয়, তাহলে আপনার ফ্লোট দিলে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু শর্ত সাপেক্ষে যদি হয় তাহলে আপনাকে ডাবল দিতে হবে। এটা কেন বলেন তো? কেন, কোথায় জায়গা বেশি লাগতেছে? সূত্র, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এটা কি লজিক হলো? ওই সূত্র, তার জন্য আমি ডাবল, মানে বিষয়টা কেমন হলো না? আ- মানে কেন দশমিকের পরে, মানে আপনি কিভাবে বুঝতেছেন যে ওই ক্ষেত্রে সংখ্যা অনেক বেশি আসবে দশমিকের পরে? আচ্ছা আমি বলি শুনেন, সেটা হচ্ছে যে আমরা ওখানে স্কোয়াড ইউজ করতেছি না, স্কোয়ার রুট ইউজ করতেছি না। এই স্কোয়ার রুটের ভ্যালুটা কিন্তু আমাদের মানে অসীম ভ্যালু এগুলা, ঠিক আছে? কিভাবে অসীম ভ্যালু? আমরা ধরেন রুট টুর মান যদি আমরা বের করি, রুট একটা অমূলদ সংখ্যা, অমূলদ কেন বলতেছে, আমাদের তার মূল বের করা সম্ভব না, ঠিক আছে? মানে হচ্ছে এর, মানে এটাকে আমি হচ্ছে লব হর অনুযায়ী আমি তাকে লিখতে পারবো না, প্লাস হচ্ছে এটার যে একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা আসলে শেষ করা পসিবল না, ঠিক আছে? ধরে নেন রুট টুর মান কত আসে আসলে অ্যাকচুয়ালি, সরি, রুট টু,
এই দেখেন 1.414213 এরকম আছে না। এই ক্যালকুলেটর বানাইছে যে অপারেটিং সিস্টেম, এর সীমা হচ্ছে এই পর্যন্তই। ঠিক আছে, এরপর আরো আসতো আর কি, যদি তাকে আমি চান্স দিতাম। এই জন্য ডাবলের ক্ষেত্রে আমার কি হয়, পয়েন্টের পরে 15টা ডেসিমাল সংখ্যা নিতে পারি আমরা। ঠিক আছে, আর ফ্লটের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 7টা নিতে পারবো। এই জন্য যে এক্স ইকুয়াল টু 1.99, আবার এক্স ইকুয়াল টু 1.99, এটা ডাবলও হইতে পারে ফ্লটও হইতে পারে, এটা ডাবল হইতে পারে ফ্লটও হইতে পারে। বাট ক্যালকুলেটর টাওয়ার চলে আসে, ওই যে ক্যালকুলেটর আমি যেটা দেখালাম এটা কিন্তু কখনোই ফ্লট হবে না। ক্লিয়ার কি সবাই? হ্যাঁ, ডাবল নিলে কোনো রিস্ক নাই। ঠিক আছে, এইটা হচ্ছে কথা। এবং মানে এই যে আপনি যদি বইয়ে যদি এগুলো লেখেন বা খাতায় যদি লেখেন, এগুলো আসলে আপনাকে কোশ্চিন, বেসিক কোশ্চিন করবে। আপনি যদি সফটওয়্যার ফার্মে জব করেন না, তাইলে দেখবেন যে এই কনসেপ্ট গুলো আপনাকে ধরবে আর কি তারা। বুঝছেন এটা কেন করতেছি, মানে আমি যে থিমটা আপনাদেরকে বুঝালাম আর কি, এইটা বেসিক্যালি হচ্ছে ভাই, চাকরির পড়া আসলে এভাবে না বললে হয় না আমার মনে হয়। কারণ হচ্ছে আপনি কখন কোন জায়গায় কোন প্রশ্নের সম্মুখীন হবেন, শুধু চাকরি না তো, মানে এটা তো আপনার একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ফ্রেন্ড বা সিভিলের একটা বন্ধু আপনাকে বলতে পারে, যে বলে তো এই যে এটা কেন ফ্লোট না হয়, কেন ডাবল হলো। এই কিছু কিছু জিনিস হলো আমাদের জানা দরকার। ঠিক আছে, একটা জিনিস দেখেন, আপনিও ম্যাথ করে আসছেন, একটা স্টুডেন্ট ম্যাথে অনার্স করে ম্যাথে মাস্টার্স করতেছে, ম্যাথে বিএসসি করতেছে, এমএসসি করতেছে, তাইলে সে ম্যাথের কি রকম এক্সপার্ট হতে হবে তাকে। তাহলে আপনিও বীজগণিতের উৎপাদক করতে পারেন, সেও উৎপাদক করতে পারে, তাইলে কি এটা পার্থক্য হলো? এটা পার্থক্য হলো না। এই জন্য আপনি কম্পিউটার সায়েন্সে পড়তেছেন, আপনার একটু অ্যাডভান্স লেভেলের জ্ঞান থাকতে হবে। এই প্রোগ্রামিং সিটা ইলেকট্রিক্যালেরও পড়ে। ঠিক আছে, সবকিছু যে শুধু আসলে জবের জন্য পড়তে হবে বিষয়টা তা না। ওকে, এইটুকু কি ক্লিয়ার সবাই? ও আচ্ছা আচ্ছা, তো আমি কেটে দিয়ে নতুন করে কন্ট্যাক্ট করি তাহলে। ঠিক আছে, একটু সবাই দ্রুত জয়েন হয়ে নেবেন, হ্যাঁ।